আচ্ছা, আজকে আমরা বৃত্তের ক্ষেত্রফল, নবম শ্রেণীর বৃত্তের ক্ষেত্রফল চ্যাপ্টার নাম্বার 18-এর বাকি ম্যাথগুলো নিয়ে ডিসকাস করব, যার মধ্যে আমার কিছু চিত্রভিত্তিক ম্যাথ থাকবে এবং বাকি এমসিকিউ এবং সংক্ষিপ্ত বাকি সমস্ত কিছু আমি ডিসকাস করব। তো ফার্স্ট অফ অল প্রত্যেকে দেখবি আমাদের যে পাঠ্যপুস্তক রয়েছে তার বসে দেখি 18-13-1 প্রশ্নটা এরকম একটা চিত্র দেওয়া রয়েছে। চিত্রটা দেখে নিবি। চিত্রে একটা সার্কেল আছে, বৃত্ত আছে, তার ভেতরে একটা বর্গক্ষেত্র আছে। বর্গক্ষেত্রটা বৃত্তের ভেতরে আছে। ওকে, তো এবিসিডি বর্গক্ষেত্র এবং এই বৃত্তটার ব্যাসার্ধ, এই যে বৃত্তটা দেখতে পাচ্ছি সেই বৃত্তটার ব্যাসার্ধ নিচে দেওয়া রয়েছে 7 সেন্টিমিটার। যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে এই যে রেখাঙ্কিত যে অঞ্চলটা আছে দেখতে পাচ্ছিস এখানে 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 এখানে, এই রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফলটা বের করতে বলেছে। তো সবার ফার্স্টে আমাকে যে জিনিসটা বুঝতে হবে, এই রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল বের করার জন্য আলাদা কোনো ফর্মুলা নেই। আমাকে বুঝতে হবে রেখাঙ্কিত অঞ্চল জায়গা মানে কোন জায়গা। ভালো করে দেখ, এখানে আমার অ্যাকচুয়ালি ডায়াগ্রামটার মধ্যে একটা বৃত্ত আছে, বৃত্তের ভেতরে এবিসিডি বর্গক্ষেত্র আছে। তাহলে পরে আর বর্গক্ষেত্র আর বৃত্তের মাঝের ফাঁকা যে জায়গাটা, এটা তো বর্গক্ষেত্র, আর এর বাইরে কভার করে আছে বৃত্ত। এই বর্গক্ষেত্র আর বৃত্তের মাঝে কিছু ফাঁকা জায়গা রয়েছে, ওই ফাঁকা জায়গাটাকেই আমরা রেখাঙ্কিত অঞ্চল বলছি। সেই জায়গাটার ক্ষেত্রফল বের করতে বলছি। তাহলে আমরা যদি ব্যাপারটাকে এরকমভাবে বের করি, আমরা প্রথমে বৃত্তের ক্ষেত্রফলটা বের করে নেব। পুরো বৃত্তের ক্ষেত্রফলটা, পুরো বৃত্তের ক্ষেত্রফল মানে তার মধ্যে পুরো এরিয়াটা চলে আসবে। যে কোনো জায়গার ক্ষেত্রফল মানে তার মধ্যে যতটা জায়গা রয়েছে সেই পুরোটা ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফল বের করা মানে পুরো জায়গার ক্ষেত্রফলটা বের করা হলো। তারপরে আমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করবো। বর্গক্ষেত্র মানে কি? এই জায়গাটা। বর্গক্ষেত্র মানে হচ্ছে এই জায়গাটার ক্ষেত্রফল। এবার পুরো বৃত্তের ক্ষেত্রফল থেকে যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাকে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে কোন জায়গাগুলো পড়ে থাকবে? এই যে ফাঁকা অংশটা, মানে যেগুলো রেখাঙ্কিত করা আছে সেই জায়গাগুলোতে তো বর্গক্ষেত্র নেই। তার মানে পুরো বৃত্তের ক্ষেত্রফল থেকে যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাকে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে আমি রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল পাবো। তাহলে আমরা প্রথম স্টেপে যেটা করবো সেটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলটা বের করবো, যেটা খুব ইজি। বৃত্তের ব্যাসার্ধ আমাকে প্রশ্নে বলে দিয়েছে কত, 7 সেন্টিমিটার। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি হয়? পাই আর স্কোয়ার। আর বলতে বৃত্তের ব্যাসার্ধ, যেহেতু বৃত্তের ক্ষেত্রফলটা 7 বলে দেওয়া আছে, তাহলে পাই ইন্টু 7 স্কোয়ার। পাইয়ের মানটা হচ্ছে 22/7, 7 স্কোয়ার হচ্ছে 49। কাটাকুটি করে 7 মাল্টিপ্লাই করে দিলে 154 সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে পুরো সার্কেলটার এরিয়া, পুরো বৃত্তটার ক্ষেত্রফল। ওকে, এবার আমরা বের করার চেষ্টা করবো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানতে গেলে দু রকম ফর্মুলা আছে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা বাহু স্কোয়ার হতে পারে অথবা হাফ ইন্টু কর্ণ স্কোয়ার হতে পারে। এই দুটো ফর্মুলা হয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এখন কথা হচ্ছে আমরা বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য জানি কি? জানি না। এই যে বর্গক্ষেত্র এবিসিডি যে বর্গক্ষেত্রটা আছে সেটার বাহুর দৈর্ঘ্য কিন্তু জানি না, কিন্তু সেটার কর্ণের দৈর্ঘ্য আমরা বের করতে পারি। কী করে বের করবো? আজকে দেখ, এই যে বর্গক্ষেত্রের যে কর্ণ এসি, যে কর্ণটা দেখতে পাচ্ছিস সেটা অ্যাকচুয়ালি এই বৃত্তটার কি বলতো? ব্যাস। বর্গক্ষেত্রের এই যে এসি কর্ণটা, এই যে এ থেকে নিয়ে সি পর্যন্ত যে কর্ণটা, সেটা হচ্ছে এই বৃত্তটার ব্যাস। কারণ আমরা এটা শিখেছিলাম যে যদি বর্গক্ষেত্রকে বেষ্টন করে বৃত্ত থাকে, মানে বৃত্তটা যদি বাইরে থাকে, পরিবৃত্ত হয়, বর্গক্ষেত্রটাকে বেষ্টন করে যদি বৃত্ত থাকে, তাহলে সেই পরিবৃত্তের যে ব্যাস, সেই পরিবৃত্তের ব্যাসটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সাথে সমান। তো সেই কারণবশত বর্গক্ষেত্রের কর্ণটা এখানে বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাসার্ধ প্রশ্নে দিয়ে দেওয়া রয়েছে 7 সেমি, তাহলে বৃত্তের ব্যাসটা হচ্ছে আমার 14 সেমি হলো। আর ব্যাস মানে হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণটাই হচ্ছে আমার 14 সেমি। তাহলে এখানে আমরা কোন ফর্মুলাটা পুট করবো? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের হাফ ইন্টু কর্ণ স্কোয়ার। হাফ ইন্টু কর্ণ স্কোয়ার, 14 স্কোয়ার মানে 196, কাটাকাটি করে 98 সেন্টিমিটার স্কোয়ার। এটাই আমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা। সো এবার আমার দরকার কি? আমার দরকার তো রেখাঙ্কিত অঞ্চলটা। তারপরে পুরো বৃত্তের ক্ষেত্রফলটা থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাকে বাদ দিয়ে দিতে হবে। 196 মাইনাস 98, 56 সেন্টিমিটার স্কোয়ার। এটাই হচ্ছে আমার রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল। ওকে ওকে, নেক্সট 13-2 নিয়ে আমরা আলোচনা করছি। 13-2 এরকম একটা ডায়াগ্রাম দিয়েছে, ভালো করে দেখে নেন। 4টে সেম বৃত্ত আছে এবং প্রতিটা বৃত্তর ব্যাসার্ধ বলে দিয়েছে 3.5 সেন্টিমিটার। এটা 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 হচ্ছে এই বৃত্তের কেন্দ্র, এ কেন্দ্রীয় বৃত্ত, এটা বি কেন্দ্রীয় বৃত্ত, এটা সি কেন্দ্রীয় বৃত্ত, আর এটা ডি কেন্দ্রীয় বৃত্ত। ওকে, প্রতিটা বৃত্তের মেজারমেন্ট সেম, মানে তাদের ব্যাসার্ধটা 3.5 সেমি বলেছে। তো ব্যাসার্ধ সেম হলে তো এরিয়াটাও সেম হবে, যাই হোক। এবং এদের এই 4টে কেন্দ্রকে যুক্ত করেছে, যুক্ত করে একটা বর্গক্ষেত্রের মতো আকার হয়েছে। ঠিক আছে, এবিসিডি একটা বর্গক্ষেত্র এসেছে, ভালো কথা।
ওরা এই রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফলটা বের করতে বলেছে। ভালো কথা, আরেকবার আমাদের ডেটাটাকে আমরা কনস্ট্রাক্ট করি। এখানে 4টে বৃত্ত দেখতে পাচ্ছিস তোরা, প্রত্যেকটা এ বি সি ডি হচ্ছে এদের রেসপেক্টিভ কেন্দ্র, এবং প্রতিটা বৃত্তের ব্যাসার্ধই হচ্ছে 3.5 সেন্টিমিটার। তার মানে প্রতিটা বৃত্তের মেজারমেন্টটাই সেম, এরিয়াটা সেম, পেরিমিটার পরিধি সেম। ওকে ফাইন। এবার এই 4টে বৃত্তের কেন্দ্রকে যুক্ত করে একটা বর্গক্ষেত্র হচ্ছে, সেটাও দেখতে পাচ্ছিস। এবার ওরা এই যে রেখাঙ্কিত অঞ্চলগুলো আছে এর মোট ক্ষেত্রফলটা বের করতে বলেছে। এবার আমরা যেটা করব, আমরা যে কোনো পার্টিকুলার একটা বৃত্তের উপর ফোকাস করব। সাপোজ এ কেন্দ্রীয় বৃত্ত, আমরা এ কেন্দ্রীয় বৃত্তের রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফলটা বের করব, দেন সেটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করব, কারণ সবারই তো সেম। কারণ এই বৃত্তটা, সাপোজ এই বৃত্তটার উপর যদি ফোকাস করি, এটা এর কেন্দ্র, এবং যেহেতু এটা বর্গক্ষেত্র, যেহেতু এটা মানে একটা এবিসির একটা বর্গক্ষেত্র, তার মানে এই কোণগুলো কত ডিগ্রি করে হবে? 90 ডিগ্রি করে হবে, ঠিক আছে? তার মানে আমি এই এ কেন্দ্রীয় বৃত্তের পুরোটার ক্ষেত্রফলটা বের করব, পুরোটার ক্ষেত্রফলটা বের করব, তার থেকে এইটুকু বৃত্তকলার ক্ষেত্রফলকে বাদ দিয়ে দেব। প্রথমে পুরো এই বৃত্তটার ক্ষেত্রফলটা বের করব, তার থেকে এই যে এই কেন্দ্রটাকে বেষ্টন করে যে একটা বৃত্তকলা হচ্ছে, দেখতে পাচ্ছি এই যে কলাটা, বৃত্তকলা, এখানে তো রেখাটা নেই, তো এই ক্ষেত্রফলটাকে বের করে পুরো বৃত্তের ক্ষেত্রফল থেকে বাদ দিয়ে দেবো। বাদ দিলে আমি এই রেখাঙ্কিত অঞ্চলটা পেয়ে যাব। বলো, এটার ক্ষেত্রেও সেম লজিক, কারণ ব্যাসার্ধ তো 4টি সেম, সেই একই জিনিস। এটার ক্ষেত্রেও সেম লজিক, এটার ক্ষেত্রেও সেম লজিক। তাহলে আমি 4 বার কেন বের করবো? আমি যে কোনো একটা বৃত্তের জন্য বের করবো এই রেখাঙ্কিত অঞ্চল। বের করার পরে 4 দিয়ে মাল্টিপ্লাই করবো। কেন 4 দিয়ে? যেহেতু 4টে আমার রেখাঙ্কিত অঞ্চল সেম মেজারমেন্টে রয়েছে, করলে আমার ম্যাথটা হয়ে যাবে। ক্লিয়ার? তো আমরা এই কেন্দ্রীয় বৃত্তের উপর ফোকাস করছি। ফার্স্টে আমরা বের করবো এই পুরো বৃত্তটার ক্ষেত্রফল, যার ব্যাসার্ধ নাকি বলে দিয়েছে, বলছে ব্যাসার্ধটা বলে দেওয়া আছে কত, 3.5 সেমি, মানে আরটা দিয়ে দিয়েছে। তাহলে ওই বৃত্তটার ক্ষেত্রফলটা কি হবে? মানে প্রত্যেকটা বৃত্তের ক্ষেত্রফল সেম, পাই আর স্কোয়ার। পাই বলতে 22/7, আর এর মানটা 3.5 × 3.5। পয়েন্টটা তুলে নিচে 10 আনা হলো। ওকে, সিম্পল ক্যালকুলেশন করা হয়েছে। 35কে 7 দিয়ে কেটে হচ্ছে 5, 5কে 10 দিয়ে কেটে, 10কে 5 দিয়ে কেটে 2, 22কে 2 দিয়ে কেটে 11। এখানে 35কে 5 দিয়ে কেটে 7, 10কে 5 দিয়ে কেটে হচ্ছে 2। তার মানে উপরে হচ্ছে 77/2, মানে 38.5 সেন্টিমিটার স্কয়ার। এটা প্রতিটা বৃত্তের ক্ষেত্রফল, পুরোটা, প্রতিটা বৃত্তের পুরো অংশটার ক্ষেত্রফল। ওকে, কিন্তু রেখাঙ্কিত অঞ্চল তো আর পুরোটাই নেই। রেখাঙ্কিত অঞ্চলটা বের করতে গেলে আমাকে এই বৃত্তকলার ক্ষেত্রফলটা আগে জানতে হবে, তাহলে আমি টোটালটা থেকে বাদ দিলে পাবো। এবার আমরা এটা শিখেছিলাম ফর্মুলায়, যে যদি কোনো বৃত্তের কেন্দ্রে x ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তাহলে সেই বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে x ডিগ্রি বাই 360 ইন্টু বৃত্তের ক্ষেত্রফল। এটা আমরা শিখেছিলাম, বৃত্তকলার ক্ষেত্রফল। এখন এটা যেহেতু বর্গক্ষেত্র রূপে আছে, তার মানে কেন্দ্রে এই কোণটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি, কারণ বর্গক্ষেত্রের তো সন্নিহিত বাহুর কোণ 90 ডিগ্রি। তার মানে এই কোণটা আমার 90 ডিগ্রি। ওকে, তো তার মানে ওই কেন্দ্রে উৎপন্ন কোণটা x ডিগ্রির জায়গায় আমার ফর্মুলায় কি বসাবো? আমরা 90 ডিগ্রি। আর বৃত্তের ক্ষেত্রফল তো পেয়েই গেছি, তাহলে এই কেন্দ্রীয় বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে 90/360 × 38.5। ধরো এটা 1/4, 1/4 × 38.5, এটাকে এটা দিয়ে ভাগ করলে আমার বৃত্তকলার ক্ষেত্রফলটা বেরোচ্ছে 9.625 সেন্টিমিটার স্কয়ার, মানে এই অংশটা বেরোবে। তাহলে রেখাঙ্কিত অঞ্চল মানে এই পুরো সার্কেলের ক্ষেত্রফল বা এরিয়াটা থেকে যদি বৃত্তকলার ক্ষেত্রফলটাকে বাদ দিয়ে দিই, তাহলে আমরা শুধু রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফলটা পাবো, যেটা আমার বেরোলো 28.875 সেন্টিমিটার স্কয়ার। এটা একটা বৃত্তের বেরোলো। এবার যেহেতু 4টেরই সেম জিনিস, তো 4টে রেখাঙ্কিত অঞ্চল বের করা মানে হচ্ছে গিয়ে এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, দ্যাট ইজ 150.5 সেন্টিমিটার স্কয়ার। এটা 4টে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন নাম্বার 19 বলেছে, একটা ডায়াগ্রাম দিয়েছে, দেখ এই যে এই একটা ডায়াগ্রাম দেওয়া আছে। ডায়াগ্রামটার পাশে লেখা আছে প্রতুল পাশের ছবির মতো একটা সমবাহু ত্রিভুজ এবিসি এঁকেছে। এবিসি একটা সমবাহু ত্রিভুজ, যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য 10 সেমি করে। এবি, বিসি, এসি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 10 সেমি করে। সুমিতা করেছে কি, এ, বি আর সি বিন্দুকে কেন্দ্র করে 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি বৃত্তচাপ এঁকেছে। এই যে এ বিন্দুকে কেন্দ্র করে 5 সেমি দৈর্ঘ্যের এই একটা বৃত্তচাপ আঁকা হয়েছে। এই বৃত্তচাপটার দৈর্ঘ্য কিন্তু 5 সেমি। বি বিন্দুকে কেন্দ্র করে আবার 5 সেমি দৈর্ঘ্যের আরেকটা বৃত্তচাপ এঁকেছে। সি বিন্দুকে কেন্দ্র করে 5 সেমি দৈর্ঘ্যের আরেকটা বৃত্তচাপ এঁকেছে।
বৃত্তচাপ আঁকার পরে মাঝের কিছুটা জায়গা ফাঁকা রয়ে গেছে এবং এই ফাঁকা জায়গাটাকে ওরা রং করে দিয়েছে, হিসেব করে দেখাতে বলেছে এই রঙিন জায়গাটার ক্ষেত্রফল। তাহলে আমরা কি করব, আমরা আগে পুরো এবিসি সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল বের করবো, পুরোটা এবিসি। এই যে সমবাহু ত্রিভুজটা দেখতে পাচ্ছি, সমবাহু কেন বললাম, কারণ এবি বিসি এসি তিনটে বাহুর দৈর্ঘ্য 10 সেমি করে। তো পুরো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করলাম, ভালো কথা। বের হয়ে যাওয়ার পর আমাদের কাজ হবে, এই যে তিনটে বৃত্তকলা দেখতে পাচ্ছিস, একটা দুটো তিনটে, এই তিনটে কিন্তু সেম মেজারমেন্ট। সেম কেন বলছি, তিনটেরই এখানে কোনটা 7 ডিগ্রি করে। কেন বলতো, কারণ সমবাহু ত্রিভুজ বলা ছিল, তো এবিসিটা তো সমবাহু ত্রিভুজ, তারপরে এই কোণগুলো কত করে, 7 ডিগ্রি করে। তারপরে তিনটে বৃত্তকলারই, এই যে এই বৃত্তকলাটা, এই বৃত্তকলা আর এই বৃত্তকলা, তিনটেরই কেন্দ্রের কোণটা, এ বিন্দু বি বিন্দু সি বিন্দু, কেন্দ্রের কোণটা 7 ডিগ্রি। আবার এই যে তিনটে বৃত্তচাপই মানে বৃত্তকলা যে মেজারমেন্ট করে আঁকা হয়েছে, সেটা কত সেমি ব্যাসার্ধ নিয়ে আঁকা হয়েছে, 5 সেমি করে। এই তিনটেই তাই 5 সেমি করে, তিনটেই তাই 5 সেমি করে। তার মানে এই তিনটে বৃত্তকলার ক্ষেত্রফল সেম। তা আমি যদি একটা বৃত্তকলার ক্ষেত্রফল বের করে নিই, তার সাথে 3 মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমি তিনটের টোটাল ক্ষেত্রফল পেয়ে যাব। তা তিনটে বৃত্তকলার টোটাল ক্ষেত্রফলটা পেয়ে যাওয়ার পর পুরো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল থেকে ওটাকে বাদ দিলে মাঝের ফাঁকা অংশটা পড়ে যায়। ক্লিয়ার? তাহলে ছোট ছোট করে এগোনো যাক। আগে আমরা ফার্স্ট স্টেপে এবিসি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা দেখেছি। ওর বাহুর দৈর্ঘ্য বলা ছিল 10। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, 4 ইন্টু 10 স্কোয়ার, 100 কাটাকাটি করে 25 √3। √3 অ্যাপ্রক্সিমেট মান আমরা 1.732 ধরে নিই। তো সেই মানটা বসানো হলো 1.732, মাল্টিপ্লাই করে দিলে আমার আসছে 43.3 সেন্টিমিটার স্কোয়ার। এটা কিন্তু পুরো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এবার আমরা পার্টিকুলারলি যে কোনো একটা বৃত্তকলার উপর ফোকাস করব। বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র কি? বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে x ডিগ্রি বাই 360 ইন্টু বৃত্তের ক্ষেত্রফল, তাই তো? x ডিগ্রি বলতে কি বোঝায়, এই কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে x ডিগ্রি। তো যেহেতু এখানে 7 ডিগ্রি কোণ উৎপন্ন হয় সমবাহু ত্রিভুজ করে, তার মানে আমরা 60/360 হবে, x এর জায়গায় 60 বসবে, কিন্তু বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কয়ার। পাই আর বলতে ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে এখানে কত বলতো, এটাকে কেন্দ্র করে কত সেমি ব্যাসার্ধ বলে দিয়েছে, প্রশ্নে বলে দিয়েছে না কত সেমি ব্যাসার্ধ, 5 সেমি ব্যাসার্ধ। সেই কারণে পাই আর স্কয়ারের জায়গায় আমরা পাই ইন্টু 5 এর স্কয়ারটা লিখলাম। তাহলে 1/6, পাইয়ের জায়গায় 22 এর 7, 5 এর স্কয়ার হচ্ছে 25। ওপরে মাল্টিপ্লাই করে দিলে 550, নিচে 42, ক্যালকুলেট করলে 13.09 সেন্টিমিটার স্কোয়ার। এটা এক একটা বৃত্তকলার ক্ষেত্রফল। এরকম কটা বৃত্তকলা আছে, 3টে। তো 3টে বৃত্তকলার টোটাল ক্ষেত্রফল মানে ওই 13.09, এর সাথে আমরা 3 মাল্টিপ্লাই করে দিচ্ছি, একবার লিখে দেওয়া হয়েছে, আর 39.27 সেন্টিমিটার স্কোয়ার। এবার এই হচ্ছে পুরো টোটাল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এটা হচ্ছে 3টে বৃত্তকলার ক্ষেত্রফল। এটার থেকে এটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে এই যে 4.03 সেন্টিমিটার স্কোয়ার আসছে, এটাই আমার ওই রেখাঙ্কিত অঞ্চল বা রঙিন জায়গার ক্ষেত্রফলটা হবে। আচ্ছা, এরপরে আমরা কোশ্চেন নাম্বার 21-এ চলে যাব। একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল বলেছে 462 বর্গ সেমি। ত্রিভুজটার প্রতিটা বাহুর দৈর্ঘ্য হিসেব করে নেব। আচ্ছা, এই অঙ্কটা বোঝার আগে, এই হচ্ছে আমার ম্যাথটা, এই অঙ্কটা বোঝার আগে আমরা কিছু জিনিস একটু দেখে নেব। এই 20 দাগের পরবর্তী অঙ্কগুলোতে আমার 3-4টে ফর্মুলা বা কনসেপ্ট কাজে লাগবে, যার প্রমাণ বলি বা ব্যাখ্যা বলি সেটা আমাদের সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য থেকে আসে। তো সেই জিনিসটা আমরা একটু ফর্মুলাটা দেখে নেব, যেটা আমাদের কাজে লাগবে। যেমন 1 নম্বর হচ্ছে, যদি কোনো সমকোণী ত্রিভুজকে বেষ্টন করে আমার বৃত্ত অঙ্কন করা হয়, বারবার বলছি এর প্রমাণটা আমার রয়েছে সমবিন্দু সংক্রান্ত উপপাদ্যে, তো এই চ্যাপ্টারটা রয়েছে। কোনো সমকোণী ত্রিভুজকে বেষ্টন করে যদি পরিবৃত্ত অঙ্কন করা হয়, পরিবৃত্ত মানে যেটা বাইরে, অন্তর্বৃত্ত মানে যেটা ভেতর। তো সমকোণী ত্রিভুজকে বেষ্টন করে যদি কোনো পরিবৃত্ত অঙ্কন করা হয়, তাহলে সেই পরিবৃত্তের যে ব্যাসটা সেটা অতিভুজ হয়। পরিবৃত্তের যে ব্যাসটা সেটা অতিভুজটাই হয়, সমকোণী ত্রিভুজের যেটা অতিভুজ সেটাই পরিবৃত্তের ব্যাসটা হয়।
তাহলে ব্যাসার্ধটা কী হবে? ব্যাসকে অর্ধেক করলেই তো ব্যাসার্ধ, তাহলে ব্যাসটা যদি অতিভুজ হয় তাহলে ব্যাসার্ধ হচ্ছে অতিভুজের অর্ধেক। তাই লেখা হয়েছে সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধ সমান সমান অতিভুজ বাই 2। পরিব্যাসার্ধ মানে পরিবৃত্তের ব্যাসার্ধ, পরিবৃত্ত মানে যেটা বাইরের বৃত্তটা, বেষ্টন করে বাইরের বৃত্তটা, অন্তর্বৃত্ত মানে ভেতরের। সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধ মানে পরিবৃত্তের ব্যাসার্ধ, যেটা হচ্ছে অতিভুজের অর্ধেক, খেয়াল রাখবেন। আচ্ছা, এরপরে আসছি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, সমবাহু ত্রিভুজের স্পেশালিটি হচ্ছে যার 3টে বাহু সমান। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি ভেতরে বৃত্ত অঙ্কন করি, এগুলো আমাদের অঙ্কন সম্পাদ্য আমাদের ক্লাস 10-এ করতে হবে। যাই হোক, আপাতত যতটা দরকার ততটা আমরা একটু দেখে নিই। সমবাহু ত্রিভুজের ভেতরে যদি আমার কোনো বৃত্ত আঁকা হয়, সেটা হচ্ছে অন্তর্বৃত্ত, কোণের সমদ্বিখণ্ড দিয়ে আঁকতে হয়। সেই অন্তর্বৃত্তের ব্যাসার্ধ তাকে বলা হয় অন্তর্ব্যাসার্ধ। অন্তর্বৃত্তের ব্যাসার্ধকে বলা হয় অন্তর্ব্যাসার্ধ, যার ফর্মুলা হচ্ছে 1/3 ইন্টু সমবাহু ত্রিভুজটার উচ্চতা। আর সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা আমি আলাদা করে লিখছি না, কারণ আমরা জানি সবাই √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য হলো। আর যদি সমবাহু ত্রিভুজকে বেষ্টন করে বাইরে দিয়ে বৃত্ত আঁকা হয়, যেটাকে আমরা পরিবৃত্ত বলি বাইরে, তো তার ব্যাসার্ধ হচ্ছে পরিব্যাসার্ধ। তাহলে সমবাহু ত্রিভুজের পরিব্যাসার্ধ মানে 2/3 ইন্টু সমবাহু ত্রিভুজের উচ্চতা। যদি অন্তর্ব্যাসার্ধ হয় তাহলে 1/3 ইন্টু সমবাহু ত্রিভুজের উচ্চতা। অন্তর্ব্যাসার্ধ মানে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। আর পরিব্যাসার্ধ যদি হয় মানে পরিবৃত্তের ব্যাসার্ধ, তাহলে 2/3 ইন্টু সমবাহু ত্রিভুজের উচ্চতা। এখন এই প্রশ্নটায় আমাকে কি দিয়েছে? এই একটা সমবাহু ত্রিভুজ দেখতে পাচ্ছিস তোরা, ওটাকে বেষ্টন করে একটা বৃত্ত আছে যেটা হচ্ছে পরিবৃত্ত। এই পরিবৃত্তটার ক্ষেত্রফল প্রশ্নে বলে দিয়েছে কত? 462 বর্গ সেমি। এই ইনফরমেশনটা থেকে ওরা সমবাহু ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে। তো ফার্স্ট অফ অল আমাকে এটাকে বের করতে যেতে হবে, পরিবৃত্তের ক্ষেত্রফলটা তো দেওয়া, সেখান থেকে আমরা পরিবৃত্তের ব্যাসার্ধটা বের করার চেষ্টা করবো, পরিব্যাসার্ধ যেটাকে বলি। তো কী করে বের করবো? আমরা শর্টে করেছি ম্যাথটা। সাপোজ ধরে নে এই পরিবৃত্ত যেটা দেখতে পাচ্ছি, একযত বৃত্ত, তার ব্যাসার্ধটাকে আর ধরে নেওয়া হয়েছে, এবং অবভিয়াসলি আরটা পজিটিভ ধনাত্মক। তার ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র πr²। এই ক্ষেত্রফলটা প্রশ্নে বলে দিয়েছে কত? 462। পাই এর মান 22/7, সেখান থেকে ট্রান্সফার করলে r² হচ্ছে 462 গুণাগুণ ইন্টু 7/22। একবারে কেটে দেওয়া হয়েছে 462কে 22 কেটে 21, মাল্টিপ্লাই করে দিলে 147, বর্গমূল করলে 7√3 হচ্ছে। তার মানে পরিবৃত্তের ব্যাসার্ধ বা পরিব্যাসার্ধ 7√3 সেন্টিমিটার। ত্রিভুজটাকে এরকম সমবাহু ত্রিভুজ। তো আমরা কি শিখে এসেছি? কোনো সমবাহু ত্রিভুজের পরিব্যাসার্ধ মানে 2/3 ইন্টু সমবাহু ত্রিভুজের উচ্চতা, সেটাই আমরা ফর্মুলা লিখে দিয়েছি। পরিব্যাসার্ধ সমান সমান 2/3 ইন্টু সমবাহু ত্রিভুজের উচ্চতা। কত বেরোলো পরিব্যাসার্ধ? 7√3, বসিয়ে দাও 2/3। সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি? √3/2 ইন্টু বাহু। বাহুটাকে আমরা এক্স ধরে নিয়েছি, বাহুর দৈর্ঘ্যটাকে আমরা এক্স ধরেছি। ঠিক আছে, ভালো কথা। তাহলে বোথ সাইড থেকে √3 কেটে গেছে, 2 কেটে গেল, 3 আর 7 কোণাকুণি গুণ করলে এক্সটা বেরোচ্ছে 21। তার মানে সমবাহু ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 21। ওকে, নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 23 নিয়ে ডিসকাস করব। কোশ্চেন নাম্বার 23 বলেছে 20 সেমি, 15 সেমি, 25 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজে অন্তর্বৃত্ত আর পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসেব করে লেখো। অন্তর্বৃত্ত এবং পরিবৃত্তের ক্ষেত্রফলটা হিসেব করে নির্ণয় করো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এটা অলরেডি বলে দিয়েছে না, শুধু জাস্ট বাহুগুলো বলেছে। তো ফার্স্ট অফ অল আমাকে এখানে কিন্তু ত্রিভুজটা সম্পর্কে আলাদা করে কিছু বলেনি, শুধু ওদের বাহুর দৈর্ঘ্য বলেছে। বাহুর দৈর্ঘ্যটা থেকে আমাদের বুঝতে হবে ত্রিভুজটা কোন ক্যাটাগরিতে পড়ছে। কীভাবে? এদিকে দেখ, আমি ধরে নিলাম এবি বাহুর দৈর্ঘ্য 20 সেমি, বিসি বাহুর দৈর্ঘ্য 15 সেমি, আর এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 25 সেমি। আমরা যদি AB² প্লাস BC² বের করি, AB² 20² মানে 400, আর BC² 15² মানে 225। 400 আর 225 যোগ করলে 625, হুইচ ইজ 25² 25² মানে AC²। তার মানে এটা কি উপপাদ্য সিদ্ধ করছে বলতো? AB² প্লাস BC² ইকুয়াল টু AC², মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, মানে পিথাগোরাসের উপপাদ্যটা এটা সিদ্ধ করছে। আর কোনো ত্রিভুজ যদি পিথাগোরাসের উপপাদ্যকে সমর্থন করে বা সিদ্ধ করে, সেই ত্রিভুজটাকে আমরা কী ত্রিভুজ বলেছি? সমকোণী ত্রিভুজ বলেছি। এই সমকোণী ত্রিভুজটার আমাকে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ জানতে হবে, অন্তর্বৃত্তের ক্ষেত্রফল জানতে হবে, পরিবৃত্তের ব্যাসার্ধ জানতে হবে, পরিবৃত্তের ক্ষেত্রফল জানতে হবে। তো ফার্স্টে আমরা অন্তর্বৃত্তের ওপর ফোকাস করি।
এই যে সমকোণী ত্রিভুজ এবিসিটা দেখতে পাচ্ছিস, এই হচ্ছে তার অন্তর্বৃত্ত। এই যে ভেতরে যে বৃত্তটা আছে অন্তর্বৃত্ত, যার কেন্দ্রটা ও। ওকে, তো আমরা ফার্স্টে যেটা করব, আমরা আগে দেখে নেব পুরো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারছি না। জেনারেলি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, তো আমরা প্রথমে পুরো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে নিলাম। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু 15 20, 20কে 2 দিয়ে গেলে 10, মানে 150 সেন্টিমিটার স্কোয়ার। এটা খেয়াল রাখবো, এটা কিন্তু পুরো এবিসিটার ক্ষেত্রফল। ফাইন, তো এটা আমার পরে কাজে লাগবে। এবার আমরা করলাম এই যে ভেতরে ও কেন্দ্রীয় অন্তর্বৃত্তটা এঁকেছি, এই অন্তর্বৃত্তের ব্যাসার্ধটাকে আমি আর সেমি ধরে নিলাম। অবভিয়াসলি আরটা একটা পজিটিভ নাম্বার ধরা হলো। এবার আমরা কি করলাম, ও এর সাথে শীর্ষবিন্দুগুলোকে যুক্ত করে দিলাম, ও এ, ও বি আর ও সি যুক্ত করে দিলাম। আর এই যে ব্যাসার্ধ আর করেছি, ব্যাসার্ধ মানে কি, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বই তো ব্যাসার্ধ, মানে এটা আর, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব ব্যাসার্ধ মানে এটা আর, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব মানে ব্যাসার্ধ এটাও আর। ঠিক আছে, এবার অ্যাকচুয়ালি ব্যাপারটা বোঝার চেষ্টা করছি। তো আমরা এখানে তিনটে ত্রিভুজ, এই যে বড় এবিসি ত্রিভুজটা দেখতে পাচ্ছিস, এই বড় এবিসির ভেতরে তিনটে ত্রিভুজ আছে। কে কে? একটা হচ্ছে ও এ বি, এই যে এই ত্রিভুজটা ও এ বি, আর একটা ও বি সি, এই যে ও বি সি এটা একটা, আর একটা হচ্ছে এই ত্রিভুজটা ও এ সি, এই ত্রিভুজটা। এই ও এ বি, ও বি সি আর ও এ সি, এই তিনটেকে যদি যুক্ত করে দিই, তার মানে আমরা বড় ত্রিভুজ এবিসিটা পাওয়া উচিত, তাই তো? এবিসি মানে ও এ বি, ওবিসি আর ওএসির যোগফল। এবার এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা তো আমরা পেয়ে গেছি, বের করেছি প্রথমে 150। ওএবি, ওবিসি আর ওএসি এটা কি করে পাবো? যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল জানতে গেলে জেনারেলি আমার তার ফর্মুলাটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। জাস্ট ফোকাস অন ও এ বি। যখন আমরা ও এ বি ত্রিভুজটা দেখছি, যদি আমরা এ বিটাকে ভূমি হিসাবে কনসিডার করি, তাহলে এটা কিন্তু তার উচ্চতা হিসাবে ধরা হবে ত্রিভুজটা, তাই তো? তাহলে ভূমি যদি 20 ধরা হয়, তাহলে উচ্চতা মানে অ্যাকচুয়ালি ওই বৃত্তের ব্যাসার্ধটা দাঁড়াচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার আসি ওবিসি। ও বিসির ক্ষেত্রে যদি আমরা বিসিটাকে ভূমি হিসাবে কনসিডার করি, তখন আবার একই রকমভাবে ওর বৃত্তের ব্যাসার্ধটা উচ্চতা হিসাবে ধরা হবে, হাফ ইন্টু 15 ইন্টু আর। লাস্ট বাট নট দ্য লিস্ট, ওএসিটার যদি আমরা এসিটাকে ভূমি হিসাবে কনসিডার করি, দ্যাট ইজ 25, তো এই ব্যাসার্ধটাকে আমার উচ্চতা হিসাবে ধরা হবে। এই তিনটে ফরম্যাট থেকে আমি হাফ ইন্টু আটটাকে কমন নিতে পারি, করে থাকবে 20 প্লাস 15 প্লাস 25, হাফ ইন্টু 8 চলে গেল, এটাকে যোগ করে দিলে 60। বোথ সাইডে 0 0 কেটে যাচ্ছে, তাহলে এবার এদিকে কোনাকুনি গুণ করে 15 30/6 মানে হচ্ছে 5 সেমি। বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে 5 সেমি হয়ে গেল। এখান থেকে আমরা অন্তর্বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম। বৃত্তের ব্যাসার্ধ জেনে গেলে বৃত্তের ক্ষেত্রফল তো একই সূত্র, পাই আর স্কোয়ার, পাই ইন্টু 5 স্কোয়ার। এখানে নিজেরা একটু ক্যালকুলেট করে দিই, পাই মানে 22 এর সাথে বসিয়ে গুণ ভাগ করে দেখি কত আসে। এবার আসি পরিবৃত্তের ক্ষেত্রে। পরিবৃত্তের ব্যাপারটা একদম সোজা, ওই যে ফর্মুলা লিখে দিয়েছি প্রথমেই, দেখ যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি পরিবৃত্ত আসে, মানে বাইরে থেকে বৃত্ত, তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ মানে পরিব্যাসার্ধ হচ্ছে অতিভুজের অর্ধেক, অতিভুজ বাই 2। তা অতিভুজ তো আমার 25, এখানে সমকোণী ত্রিভুজটার অতিভুজকে 25, মানে 25/2 হচ্ছে পরিব্যাসার্ধ, পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে পরিবৃত্তের ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার, ব্যাসার্ধের স্কোয়ার 25/2 স্কোয়ার। পাইয়ের মানটা বসাবি 22 এর 7, তারপরে করলে 4। আচ্ছা, কোশ্চেন নাম্বার 24। জয়া একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত অঙ্কন করলো। ওই বৃত্তটি আবার একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত, যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার। বর্গক্ষেত্রটার কর্ণের দৈর্ঘ্য হিসেব করে। ডায়াগ্রামটা ভালো করে ফলো করবি। জয়া একটা বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত এঁকেছে, মানে বৃত্তটা বর্গক্ষেত্রের ভেতরে, সেটা আবার সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত, মানে ত্রিভুজটা ভেতরে, বৃত্তটা বাইরে। আঁকাটা বুঝবে। জয়া একটা বর্গক্ষেত্র এঁকেছে, বর্গক্ষেত্রের ভেতরে একটা বৃত্ত এঁকেছে, দ্যাট ইজ এ ইনার সার্কেল, মানে ইন সার্কেল মানে অন্তর্বৃত্ত। এবার সেইটা, এই অন্তর্বৃত্তটা আবার সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত, তার মানে বৃত্তটা বাইরে, ত্রিভুজটা ভেতরে। ঠিক আছে, বৃত্তটা বাইরে, ত্রিভুজটা ভেতরে। ক্লিয়ার? খুব ভালো কথা। এইবার বলছে তাহলে পরে এই বর্গক্ষেত্রটার আর ইনফরমেশন দিয়েছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা বলে দিয়েছে 4√3। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য জানতে চাইছে, তো একটা একটা করে আমাকে ভাবতে হবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বৃত্তটা তো বাইরে, তার মানে পরিবৃত্ত,
তাহলে এই পরিবৃত্তের ব্যাসার্ধ, যেটাকে আমরা পরিব্যাসার্ধ বলবো, সেটার ফর্মুলা কি? সমবাহু ত্রিভুজের পরিব্যাসার্ধ মানে হচ্ছে 2/3 ইন্টু সমবাহু ত্রিভুজের উচ্চতা। আর সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি? √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য 4√3 বলা ছিল, 2 4 কেটে হচ্ছে আমার 2 2 2 4, √3 মাল্টিপ্লাই করে 3 3 আর নিচে 3 কেটে গেলে 4 সেমি। তার মানে সমবাহু ত্রিভুজের পরিব্যাসার্ধ মানে এই যে পরিবৃত্তের যে ব্যাসার্ধটা সেটা 4 সেমি বেরোবে। ব্যাসার্ধটা যদি 4 বেরোয় তাহলে ব্যাসটা কত বেরোবে? তার ডবল মানে 8 সেমি। তারপরে বৃত্তটার ব্যাস যেটা, এই যে জিনিসটা, এটা তো পুরো বৃত্তটার ব্যাস, সেটা হচ্ছে আমার 8 সেমি বেরিয়েছে। এনি ডাউট? নো। এবার অ্যাকচুয়ালি পরিবৃত্তের যে ব্যাসটা সেটা আমার বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সাথে সমান। ভালো করে লক্ষ্য করো, এই যে পরিবৃত্তের যে ব্যাসটা সেটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সাথে সমান। তাই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান সমান পরিবৃত্তের ব্যাস, হুইচ ইজ 8 সেমি। আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যারা থাকে তার কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √2 ইন্টু বাহু মানে h√2 সেন্টিমিটার। ওকে ফাইন। ছাব্বিশের এক যেটা বলেছে যে একটা বৃত্তের ক্ষেত্রফল x বর্গ একক, পরিধি y একক এবং ব্যাসের দৈর্ঘ্য z একক হলে x/yz এর মানটা বের করতে বলেছে। তো ভালো কথা। এবার আমরা যেভাবে ম্যাথটাকে এগোবো, এমসিকিউ তো, আমরা সাধারণত বৃত্তের ক্ষেত্রফল x তার সূত্র কি জানি? πr²। আর মানে বৃত্তের ব্যাসার্ধ। তারপরে y হচ্ছে বৃত্তের পরিধি বলেছে, আমাদের ফর্মুলা যে বৃত্তের পরিধি হচ্ছে 2πr লিখলাম। z হচ্ছে বৃত্তের ব্যাস হচ্ছে 2r, সেটাও লেখা হলো। উপরে নিচে পাই কেটে গেল, উপরে r², নিচে 2r আর 2r মানে 4r², r² কেটে গেল 1/4। দ্যাট ইজ অপশন বি। নেক্সট কোশ্চেন নাম্বার 2 বলেছে কোনো একটা বৃত্তের পরিলিখিত এবং অন্তর্লিখিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত জানতে চেয়েছে। পরিলিখিত এবং অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ফাইন, সো লেটস স্টার্ট উইথ ইট। তো ফার্স্ট অফ অল আমাকে বুঝতে হবে বৃত্তটা কিন্তু সেম, বৃত্তটা চেঞ্জ হয়নি। আমি বৃত্তের ব্যাসার্ধটাকে আর ধরেছি। এর বাইরে দিয়ে একটা বর্গক্ষেত্র আঁকা আছে যেটাকে পরিলিখিত বর্গক্ষেত্র বলা হয়, বাইরের বর্গক্ষেত্রটা। আর বৃত্তটার ভেতরে একটা বর্গক্ষেত্র আছে যেটা হচ্ছে অন্তর্লিখিত বর্গক্ষেত্র। এই দুটো বর্গক্ষেত্রেই আমি ক্ষেত্রফল বের করবো তার অনুপাত। এবার একটা জিনিস হচ্ছে নোটেবল, যদি আমরা পরিলিখিত বর্গক্ষেত্রটার দিকে তাকাই, সেই পরিলিখিত বর্গক্ষেত্রের যে বাহুর দৈর্ঘ্যটা সেটা অ্যাকচুয়ালি বৃত্তের ব্যাসের সাথে সমান হয়। পরিলিখিত বর্গক্ষেত্রের যে বাহুর দৈর্ঘ্য সেটা বৃত্তের ব্যাসের সাথে সমান হবে, দ্যাট ইজ 2r। হয়ে গেল। তাহলে বর্গক্ষেত্রের আমি যদি বাহুটা পেয়ে যাই, বর্গক্ষেত্রের বাহুটা তার মানে এখানে 2r, তাহলে সেক্ষেত্রে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহু স্কোয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তো বাহু স্কোয়ার, কারণ 2r² মানে হচ্ছে 4r²। এটা কিন্তু পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আবার বলছি, পরিলিখিত বর্গক্ষেত্রের যে বাহুর দৈর্ঘ্যটা সেটা বৃত্তের ব্যাসের সাথে সমান হয়, সেই কারণে ক্ষেত্রফলটা হচ্ছে বাহু স্কোয়ার মানে বাহু তো ব্যাস মানে 2r² মানে 4r² হয়ে গেল। এবার যদি আমরা অন্তর্লিখিত দিকে তাকাই, অন্তর্লিখিত বর্গক্ষেত্র, সেটার ক্ষেত্রে সেই বর্গক্ষেত্রের যে কর্ণের দৈর্ঘ্যটা সেটা বৃত্তের ব্যাসের সাথে সমান হবে। অন্তর্লিখিত বর্গক্ষেত্রের যে কর্ণের দৈর্ঘ্যটা সেটা বৃত্তের ব্যাসের সাথে সমান হবে। তার মানে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে বৃত্তের ব্যাস, দ্যাট ইজ 2r। সেমি দিলেও চলে না, 2r। তাহলে যদি কোনো বর্গক্ষেত্রের কর্ণ জানা থাকে তার ক্ষেত্রফল কি? হাফ ইন্টু কর্ণ স্কোয়ার। বাহু জানা থাকে বাহু স্কোয়ার, আর যদি কর্ণ জানা থাকে তাহলে হাফ ইন্টু কর্ণ স্কোয়ার। তাহলে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে ভেতরের বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণ স্কোয়ার মানে 2r²। এত বর্গক্ষেত্র। তাহলে পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4r², অন্তর্লিখিত 2r²। তিন অনুপাত এটার সাথে এটা অনুপাত 2:1, দ্যাট ইজ অপশন সি। কোশ্চেন নাম্বার 26-5 বলেছে একটা বলয় আকৃতি লোহার পাতের অন্তর্ব্যাস 20 সেমি, বহির্ব্যাস 22 সেমি। তাহলে বলয়টাতে লোহার পাত কতটা আছে? তাহলে এই হচ্ছে আমার বলয়টা। এর অন্তর্বৃত্ত যেটা আছে সেই ব্যাসটা বলে দিয়েছে হচ্ছে 20 সেমি, অন্তর্বৃত্তের ব্যাসটা। তাহলে অন্তর্বৃত্তের ব্যাস যদি 20 সেমি হয় তাহলে অন্তর্ব্যাসার্ধ তার অর্ধেক মানে 10 সেমি। বহির্বৃত্তের ব্যাসটাও বলে দিয়েছে, বহির্বৃত্তের ব্যাস কত বলেছে? 22 সেমি। তাহলে বহির্ব্যাসার্ধটা কত? তার অর্ধেক হচ্ছে 11 সেমি হলো। এবার সমস্যা হচ্ছে আমাকে এখানে জানতে চেয়েছে, এর তো মাঝখানটা ফাঁকা, এখানে জানতে চেয়েছে কতটা লোহার পাত আছে। লোহার পাত আছে কোন জায়গাটা? এই অন্তর্বৃত্ত আর বহির্বৃত্তের মাঝে।
অন্তর্বৃত্ত আর বহির্বৃত্তের যে মাঝে যে ফাঁকা জায়গাটা ওখানে লোহার পাত আছে। তাহলে আমরা যদি অন্তর্বৃত্তের ক্ষেত্রফলটা বের করে নিই আর বহির্বৃত্তের ক্ষেত্রফলটা বের করি, তাহলে বহির্বৃত্তের ক্ষেত্রফল থেকে অন্তর্বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিলে আমরা এই লোহার পাতের জায়গার ক্ষেত্রফলটা পাবো। তো অন্তর ব্যাসার্ধ তো বেরিয়ে গেছে 10 সেমি, তাহলে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার মানে পাই ইন্টু 10 স্কোয়ার, এটা রইল এত বর্গ সেমি। বহির্ব্যাসার্ধ হচ্ছে 11 সেমি, তাহলে বহির্বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই ইন্টু 11 স্কোয়ার মানে এত সেমি, এটা হচ্ছে বহির্বৃত্ত। তাহলে লোহার পাত আছে কোন জায়গাটায়, এই বহির্বৃত্তের ক্ষেত্রফল পাই ইন্টু 11 স্কোয়ার থেকে পাই ইন্টু 10 স্কোয়ার থেকে বাদ দিয়ে যাবে। পাই কমন নিলে 11 স্কোয়ার 121 আর 10 স্কোয়ার হচ্ছে 100, বিয়োগ করে 21, পাই মান 22 সাথে কাটাকাটি করে 66 সেন্টিমিটার স্কোয়ার, অপশন সি। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 27-2 বলেছে একটা বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা 50% হ্রাস করা হলে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পায়। আচ্ছা, একটা কথা মনে রাখবি, যে কোনো মেজারমেন্টের হ্রাস বা বৃদ্ধি, শতকরা হ্রাস বা বৃদ্ধি জানতে গেলে দুটো জিনিস আমাকে জানতে হয়। সেইটা হচ্ছে সেই মেজারমেন্টের পরিবর্তনের আগের মানটা কত আর পরিবর্তনের পরের মানটা কত। পরিবর্তনের আগে সেটা হচ্ছে প্রাথমিক মান, পরিবর্তন হওয়ার পরে যে মানটা হবে সেটা হচ্ছে অন্তিম মান, ঠিক আছে। তারপরে যে কোনো প্রকার শতকরা পরিবর্তন মানে অন্তিম মান আর প্রাথমিক মানটাকে বিয়োগ করতে হবে, মানে বৃদ্ধি বা হ্রাসটা বের করতে হবে। অন্তিম মান মাইনাস প্রাথমিক মান, অন্তিম মান হচ্ছে পরিবর্তনের পরের মানটা, প্রাথমিক মান হচ্ছে পরিবর্তনের আগের মানটা, বিয়োগ করলে আমি বৃদ্ধি বা হ্রাস কিছু একটা পাবো। কার রেসপেক্টে আমি বৃদ্ধি বা হ্রাসটা বের করবো, প্রাথমিক মানের রেসপেক্টে, প্রাথমিক মানের সাপেক্ষে। তাই অন্তিম মান মাইনাস প্রাথমিক মান বাই প্রাথমিক মান, শতকরা বের করবো মানে আউট অফ 100 ইন্টু 100। এবার এই ক্যালকুলেশনটা করে যদি আমার প্লাসে অ্যান্সার বেরোয় তাহলে বুঝবো বৃদ্ধি হয়েছে, আর যদি মাইনাসে অ্যান্সার বেরোয় তাহলে বুঝবো হ্রাস পেয়েছে। এবার এখানে আমার কার শতকরা পরিবর্তন জানতে চেয়েছে, ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন জানতে চেয়েছে। তার মানে এখানে আমাকে ক্ষেত্রফলের প্রাথমিক মান পরিবর্তনের আগেরটা জানতে হবে, অন্তিম মান পরিবর্তনের পরেরটা জানতে হবে। ভালো কথা, কী দেওয়া রয়েছে আজকে মনে রাখবে, বলেছে পরিসীমা 50% হ্রাস পায়। এবার বৃত্তের পরিসীমা মানে পরিধি, পরিসীমার হ্রাস বা বৃদ্ধি আর ব্যাসার্ধের হ্রাস বা বৃদ্ধি কিন্তু সেম। যে কোনো প্রকার বৃত্তের পরিসীমার হ্রাস বা বৃদ্ধি বা ব্যাসার্ধের হ্রাস বা বৃদ্ধি সেম। পরিসীমার যে প্রকারে হ্রাস বা বৃদ্ধি হয়, ব্যাসার্ধ সেই প্রকারে হ্রাস বা বৃদ্ধি। তার মানে পরিসীমাটা যদি 50% হ্রাস করা হয়, দ্যাট মিনস তার ব্যাসার্ধটাও 50% হ্রাস করা হয়েছে, বৃদ্ধি হলেও তাই হবে। তো আমরা ধরে নিচ্ছি প্রাথমিকভাবে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর সেমি, প্রাথমিক মানে পরিবর্তনের আগের থেকে। তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা কত হবে, পাই আর স্কোয়ার ফর্মুলা রইল, এটা প্রাথমিক মান কিন্তু, এটা ক্ষেত্রফলের প্রাথমিক মান। এবার পরিবর্তন হচ্ছে, পরিবর্তন মানে কি হয়েছে, ব্যাসার্ধটা কত পার্সেন্ট হ্রাস করা হবে, ব্যাসার্ধটা 50% হ্রাস। আগের ব্যাসার্ধ আমি কত ধরেছিলাম আর, তার থেকে হ্রাস করবো মানে কমাবো মানে মাইনাস, কত পার্সেন্ট কমাবো, 50% ইন্টু আর। যদি এটা বৃদ্ধি করতাম 50% বৃদ্ধি, তার মানে আর তো প্রাথমিক থাকতো, তারপর বৃদ্ধি করা মানে বাড়ানো মানে যোগ, 50% ইন্টু আর, এই ব্যাপার। 50% মানে 50/100 কাটাকুটি করে আর মাইনাস আর বাই 2 বিয়োগ করলে আর বাই 2 ভুল যেন না হয়ে গেল। তাহলে নতুন ব্যাসার্ধ বা অন্তিম ব্যাসার্ধ যাই বলি না কেন সেটা আর বাই 2 সেমি। তাহলে অন্তিম ক্ষেত্রফলটা কি, পাই ইন্টু ব্যাসার্ধের স্কোয়ার মানে পাই আর স্কোয়ার বাই 4, এটা অন্তিম মানটা দেবো। এটা হচ্ছে প্রাথমিক, এটা অন্তিম। এবার আমি শতকরা পরিবর্তন বের করবো, অন্তিম মান মাইনাস প্রাথমিক মান বাই প্রাথমিক মান। অন্তিম হচ্ছে এত, প্রাথমিক এত বাই এত। পাই আর স্কোয়ার কমন নাও, 1/4 মাইনাস 1, নিচে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার কেটে গেল মানে মাইনাস 3/4 ইন্টু 100, এটা কেটে গেলে মাইনাস 75। এই যেহেতু মাইনাসে বেরিয়েছে তার মানে বুঝলাম 75% কী হবে, ক্ষেত্রফলটা হ্রাস পাবে। আর যদি প্লাসে বেরোতো তাহলে 75% বৃদ্ধি হবে। কোশ্চেন নাম্বার 5 পড়েছে, সমবেগ বিশিষ্ট একটা টিনের পাত থেকে 3টে বৃত্তাকার চাকতি কেটে নেওয়া হলো। বৃত্তাকার চাকতি 3টের ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত 3:5:7 হলে তাদের ওজনের অনুপাত কত হবে হিসেব করে দেবে। ভালো কথা। তো ফার্স্ট অফ অল আমাকে বুঝতে হবে যে জিনিসটা, যে যেহেতু বৃত্তাকার চাকতি 3টের বেদ সমান বলেছে, মানে তাদের চাকতি মানে এরকম ব্যাপার, এরকম জিনিসটা, ঠিক আছে, এরকম ব্যাপারটা থাকবে বৃত্তাকার চাকতি। এইবার কথা হচ্ছে, যেহেতু আমার বেদটা সমান, বেদ মানে কীরকম, বেদ বলতে এই জায়গাগুলোকে বেদ বলা হয়, মানে যতটা মোটা কতটা মোটা, এইটা হচ্ছে বেদ, এইরকম পুরু যতটা।
ঠিক আছে, এটা তো একটা বই, যাই হোক আয়তঘনক আকৃতি, এরকম বৃত্তাকার চাকতিমানও এরকম পুরুটাকে বলা হচ্ছে বেদ। তো যেহেতু তিনটে চাকতিরই বেদটা সমান, পুরুটা সমান, থিকনেসটা সমান, আর তার মানে তাদের ওজনের যে অনুপাতটা, ওজনের অনুপাতটা একটু জানতে চেয়েছে, ওজনের অনুপাতটা তাদের ক্ষেত্রফলের সাথে সমানুপাতিক। ওজন আর ক্ষেত্রফল পরস্পর সমানুপাতিক।